হঠাৎ করেই শহরে একের পর এক অবিবাহিত মেয়েদেরকে নৃশংসভাবে খুন করে দেয়ালে গেঁথে দেওয়া হচ্ছিল। পুলিশ দিনরাত তদন্ত করেও আসল খুনি পর্যন্ত পৌঁছাতে পারছিল না। কিন্তু কে রয়েছে এই ভয়ঙ্কর খুনের পেছনে, আর কেনই বা সে খুঁজে খুঁজে অবিবাহিত মেয়েদেরকেই মেরে ফেলছে? এর পেছনের আসল রহস্য কি? পুলিশরা কি পারবে সেই রহস্য খুঁজে বের করতে এবং আসল খুনিকে ধরতে? সেটাই দেখব আজকের গল্প চালচিত্রতে। গল্পের শুরুতে সুস্মিতা নামের একজন মহিলা কাউকে কলে বলতে থাকে যে আমি তো অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু তুমি আসোনি। তারপরই দেখলাম চিত্রা এসেছে, আর সে আমাকে দেখলে তো কত কথা বলতো, তাই আমি চলে এসেছি। এত কথা বলতে ভালো লাগছিল না। তো সুস্মিতা যখন কলে কথা বলছিল তখন তারই বাসে বসেছিল এক মুখ ঢেকে রাখা লোক। লোকটা উঠে সুস্মিতার পেছনের সিটেই বসে। তো এরপরই বাস এসে থামে আর সুস্মিতা নেমে বাড়ির দিকে হাঁটতে থাকে। সেই লোকটাও তাকে ফলো করছিল। তাই এক পর্যায়ে সুস্মিতা বেশ ভয় পেয়ে দৌড়ে যায় আর চলে আসে তার বাড়ির দরজার সামনে। হঠাৎই প্যানিক করতে থাকায় তার চাবিটা সে খুঁজে পাচ্ছিল না, আর দেখা যায় লোকটাও তো ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল। ঠিক তখনই সুস্মিতার মা দরজা খুলে দেয় আর বলে, কি রে, তুই এভাবে কি করছিস? সুস্মিতা বলে, মা, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে, আর তুমি বাসায় আসলে কখন? তার মা বলে, এই তো কিছুক্ষণ আগেই আসলাম, আর তোর তো মোচা ঘন্ট পছন্দ তাই না, তাই আমি সেটা রান্না করে নিয়ে এসেছি। সুস্মিতাও তো এটা শুনে খুশি হয়ে যায় আর সেটা খেয়ে খেয়ে বলে, তুমি আজ বলবে না যে আমি কেন বিয়ে করছি না? আমার সাথে সবার তো বেবিও হয়ে গেছে। তার মা তখন বলে, না, আমি তোকে এসব বলা কবেই ছেড়ে দিয়েছি। যবে থেকে তুই অনিমেষের সাথে বিয়েটা ভেঙে দিলি তবে থেকে আর আমি কিচ্ছু ভাবছি না। তো তারা মা মেয়ে এভাবে গল্প করার পরই সুস্মিতার মা সেখান থেকে চলে যায়, কারণ সুস্মিতা এখানে একাই থাকে তার কাজের উদ্দেশ্যে। তো দেখা যায় সুস্মিতা একা একাই সেখানে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছিল। ঠিক তখনই তার পেছন থেকে ওই লোকটা চলে আসে আর এসেই চাকু দিয়ে আঘাত করে সুস্মিতাকে সেখানেই মেরে ফেলে। এবার অন্যদিকে আমরা কানিষ্কা নামের একজন অফিসারকে দেখতে পাই। তার কাছে হঠাৎই কল আসে আর কানিষ্কাও দ্রুত ঘুম থেকে উঠে বলে, কোথায়? আর অপর পাশের লোককে সে বলতে থাকে, এত রাতে নাসিরকে বলার দরকার নেই, আর বিশ্বকে তো তুমি পাবে না, তাই তুমি বরং রিতেশকে বলো চলে আসতে, আর আমিও আসছি। তো তারপরই কানিষ্কার স্ত্রী বলে, এখনই যেতে হবে, সকালে গেলে হয় না? কানিষ্কা তখন বলে, অপেক্ষা করে কি লাভ, একবার গিয়ে দেখেই আসি। তার স্ত্রী তখন তাকে জিজ্ঞেস করে, এটা কি মার্ডার কেস? কানিষ্কা বলে, হ্যাঁ, এক মহিলার, আর সবাই বলছে এরকম খুন নাকি কেউ কখনো আগে দেখেনি, খুবই ভয়ঙ্কর ভাবে মারা হয়েছে। তো তারপরই কানিষ্কা সেই মেয়েটার বাড়ি চলে আসে। ওখানে অফিসার রিতেশ আগে থেকেই ছিল। রিতেশ তো কানিষ্কাকে দেখেই বলে, স্যার, ভেতরে খুব ভয়ঙ্কর রকমের দৃশ্য আছে, এখন ভেতরে যাওয়ার দরকার নেই, আপনি নিতে পারবেন না। কানিষ্কা এটা শুনে বলে, কি বলছো? এটা আমার প্রথমবার নয়, আমি এরকম অনেক কেস এর আগেও দেখেছি, তাই চিন্তা করো না, আমার কিছুই হবে না। তো কানিষ্কা এরপর সুস্মিতার ঘরে ঢোকে আর দেখতে পায় যে নিচে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। সুস্মিতার বেঁচে থাকার ব্যর্থ চেষ্টার চিহ্ন ছিল এইসব। আর সেই সময় কানিষ্কা খেয়াল করে যে খুনি একেবারে নির্দয়ভাবে সুস্মিতার হাতে পেরেক দিয়ে তার বডিটা দেয়ালে গেঁথে রেখে গিয়েছিল। যেমন দুর্গা প্রতিমা রাখা হয় ঠিক সেই পজিশনেই রাখা হয়েছিল সুস্মিতার মৃতদেহকে। এবার এই সব দেখে তো কানিষ্কা অনেক বেশি প্যানিক করতে থাকে। এরপরই তার সামনে কিছু ভিশন আসতে থাকে। সেখানে তার সামনে এরকমই অনেক মেয়েকে সে দেখতে পায়, যাদের সবাইকে দুর্গা প্রতিমার মতো লাগছিল। কানিষ্কা তখন নিজেকে নিজে বলে, না, এটা সে হতে পারে না, এটা সে নয়। এবার কানিষ্কা কার কথা বলছে তা হয়তো পরেই জানা যাবে। তো কানিষ্কা রিতেশকে বলে, নাম কি তার? রিতেশ জানায় সুস্মিতা, আর সে এখানে ভাড়া নিয়ে থাকতো, একাই থাকতো। ল্যান্ডলর্ড মিস্টার দস্তিদার আমাদেরকে কল করে এটা জানিয়েছেন। কানিষ্কা এসব শুনে বলে, ফ্যামিলির কেউ আছে? রিতেশ জানায় সে অবিবাহিত আর মা বাবা আলাদা থাকেন। কানিষ্কা বলতে থাকে, তো মা বাবাকে এসব দেখানোর দরকার নেই, এমনিতে জানানো হলে হবে, না হলে তারা এসব নিতে পারবে না। আর নাসিরকে বলো গিয়ে দেখা করে তাদেরকে খবরটা দিতে। এরপরই সে বলতে থাকে, এই মার্ডার দেখে তো মনে হচ্ছে এটা মার্ডারারের প্রথম কাজ। বয়ফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ডের কোনো খবর আছে কি, জানো কিছু? রিতেশ বলে, না স্যার, এখনো পাওয়া যায়নি তেমন কোনো খবর, তবে কাল আমি অফিসে গিয়েই কিছু খোঁজ নিব। এরপর কানিষ্কা আরো জিজ্ঞেস করে যে ফরেন্সিক এসেছে? রিতেশ বলে, এই তো আসলো বলে। তারপরই কানিষ্কা বলে, টেবিলে টিফিন দেখে মনে হচ্ছে কেউ খাবার নিয়ে এসেছিল। এর উত্তরে রিতেশ জানায়, হবে হয়তো কোনো ডেলিভারি বয়। কানিষ্কা বলে, না, কোনো কাছের চেনা মানুষ হবে। তাই রিতেশ
তুমিও নাসিরের সাথে যাও আর তার মা বাবার সাথে কথা বলে ইনফরমেশন আনো। তো রিতেশ তাদের সাথে মিট করার পরই কানিষ্কাকে বলে তার মা বলছে সুস্মিতার বিয়েটা নাকি ক্যান্সেল হয়ে গিয়েছিল, কারণ সুস্মিতা জানতে পেরেছিল যে তার বয়ফ্রেন্ড অনিমেষ ডাবল টাইমিং করছে, তাই সে বিয়েটা ভেঙে দিয়েছিল। কিন্তু অনিমেষ বলেছে সুস্মিতা নাকি আর একটা রিলেশনশিপে ছিল, তাই বিয়ে হয়নি। তো কানিষ্কা নাসিরকে বলে সুস্মিতার মা বাবার কি খবর। নাসির বলে আমি মেয়ের মা বাবাকে বলেছি, যতটা সম্ভব বুঝিয়ে বলা যায় আর কি, কিন্তু তাদের একমাত্র মেয়ে ছিল তো, তাই সময় লাগবে তাদের একটু, অনেক বেশি ভেঙে পড়েছেন তারা। কানিষ্কা এরপর জিজ্ঞেস করে আচ্ছা তো পোস্টমর্টেম রিপোর্ট আসবে কবে। বিশ্ব বলে স্যার আমি কল করেছি কিন্তু বললেন লেট হবে, তবে ছবিগুলো এসে গেছে। নাসির তখন সুস্মিতার মৃত্যুর ছবিগুলো দেখে খুবই চমকে যায় আর বলতে থাকে কানিষ্কা স্যার এটা তো সেই কেসের মতো। কানিষ্কা বলে না না, আমিও তোমার মতোই ভুল বুঝেছিলাম, কিন্তু এটা আর ওইটা একই রকম নয়। নাসির তখন বলতে থাকে কিন্তু এটা তো একই রকম, মাথার উপরে চালচিত্রের স্ট্রাকচার। কানিষ্কা এটা শুনে বলে আরে ওটা সোফার ফ্রেম দিয়ে তৈরি করা, তাই এটা অন্য কাহিনী। এবার বিশ্বকে সে জিজ্ঞেস করে এখানে কি দেখছো। বিশ্ব বলে ভালো চেহারা স্যার। কানিষ্কা তখন জিজ্ঞেস করে কার। বিশ্ব জানায় খুনির স্যার, খুনির। ভিকটিমের বডিকে আগে তুলেছে সে, তারপর তাকে খাড়া করে বেঁধেছে। কানিষ্কা তখন রিতেশকে বলে অনিমেষকে তুলে আনতে হবে বুঝলে। আসলে এরা সুস্মিতার বয়ফ্রেন্ডকেই সন্দেহ করছিল যে তার ভালো মানুষের মুখের আড়ালে আবার কোনো খুনি লুকিয়ে নেই তো। তাই কানিষ্কা বলতে থাকে তাকে এখানে এনে দ্রুত গরম গরম প্রশ্ন করতে হবে আর সব সন্দেহ বের করতে হবে, কারণ তার সাথে সুস্মিতা বিয়ে ভেঙেছে, তাই তাকে তো সমাজের সামনে লজ্জায় ফেলেছে সে, তাই না। সেজন্যই আমি বলছি যে অনিমেষের কাছে সুস্মিতাকে মারার মোটিভ ছিল, তাই তাকে তুলে আনতে হবে। আর রিতেশ 6 মাস তো হয়ে গেল, তাই এবার একটু শক্ত হাতে কাজ করতে শেখো। আর বিশ্ব যাও তাকে তুলে আনো, আর রিতেশ তুমি তার সাথে যাও, কিছু অভিজ্ঞতা হবে তোমার। তো এরা যাওয়ার পরই নাসির বলতে থাকে স্যার আপনি কি খোঁজ করেছেন। কানিষ্কা বলে আমি কল করেছিলাম কিন্তু কেউ রিসিভ করেনি। নাসির তখন বলতে থাকে তাহলে বরং আমি একবার গিয়ে দেখে আসছি সবকিছু ঠিক আছে কিনা। তো তারা কি দেখার কথা বলছে সেটা এখানে অজানা, সেটা হয়তো পরবর্তীতেই জানা যাবে। এবার রাতের বেলা কানিষ্কা বাড়ি ফেরে, তখন তার স্ত্রী মিলি বলে তুমি ঠিক আছো, এত জলদি এসে পড়লে যে। কানিষ্কা বলে কেন, বাড়িতে জলদি ফিরলে ঠিক থাকা যাবে না। মিলি এটা শুনে বলে আরে না, আমি টিভিতে এই মার্ডারের ব্যাপারে দেখেছি, তাই বলছি এত তাড়াতাড়ি কিভাবে আসলে। কানিষ্কা তখন তাকে জিজ্ঞেস করে আচ্ছা তো এখন কি নিজের বাড়িতে আসতে অনুমতি লাগবে। মিলি তখন তাকে বলে তুমি আমার কথা এভাবে মিন কেন করছো, আমি তো এখানে কাজও করি, তাই তুমি তাড়াতাড়ি আসবে জানলে আগে আগে সব কাজ শেষ করতাম। কানিষ্কা তখন মিলিকে বলতে থাকে ও তাহলে আমি তোমার কাজে বিঘ্ন করেছি। মাথায় একটা লাল বাতি লাগাতে পারো তো, যেভাবে অপারেশন থিয়েটারে থাকে, তাহলে আমি বুঝতে পারবো ম্যাডাম কাজে ব্যস্ত। মিলি তখন বলে এতটুকু রেসপেক্ট করতে পারলে না আমার কাজকে, এতগুলো বছরেও না। কানিষ্কা তখন বলে আসলে আমি তোমাকে হিংসে করি, কারণ তোমার মতো আমি বাড়ি বসে বসে কাজ করতে পারি না, আমার সারাক্ষণ বাইরে বাইরে ক্রিমিনালের পেছনে দৌড়াতে হয়। এর প্রতি উত্তরে মিলি বলে সেটা কি আমার দোষ, আমার কোম্পানি করোনার পরও ওয়ার্ক ফ্রম হোম রেখেছে, সেটা কি আমার দোষ বলো। কানিষ্কা বলে না না আম সরি, আমার ভুল হয়েছে, অসময়ে বাড়ি ফিরে আর আসবো না, আর করবো না এমন, ঠিক আছে। এ কথা বলেই কানিষ্কা ভেতরে চলে যায়। অন্যদিকে আমরা রিতেশকে তার গার্লফ্রেন্ড পূরবীর সাথে দেখতে পাই। রিতেশ পূরবীকে বলে আমি আসলে এর আগে কখনো টিমের সাথে এভাবে কাজ করিনি, আমি স্কুল থেকে শুরু করে আইপিএস সবকিছু নিজে নিজেই করেছি, কিন্তু এখন। পূরবী বলে কিন্তু এখন টিমের সাথে কাজ করতে হচ্ছে তাই তো। রিতেশ বলে হ্যাঁ, আমি ভেবেছিলাম এই কেসটা আমি একাই সলভ করব, কিন্তু স্যার তো নাসিরকে পাঠালো ভিকটিমের মা বাবার সাথে কথা বলতে, আর বিশ্বকে পাঠালো সাসপেক্ট আনতে, আর এরা তো আমার থেকে বেশি কোয়ালিফাইডও নয়, তাই নিজেকে কেমন যেন ইন্টার্ন ফিল হয়। মিলে এসব শুনে বলে আরে চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে নাসির বাড়ি আসে আর দেখা যায় তার একটা মেয়ে আছে যার নাম পুতুল, তবে সে স্বাভাবিক নয়, সে শারীরিক প্রতিবন্ধী। পুতুলকে যেই মহিলা দেখে রাখতো সে আজ বেশ রেগেমেগে চলে যায়, কারণ পুতুল নাকি তাকে খুব বিরক্ত করেছে। নাসির তখন পুতুলকে গল্প বলে বলে খাওয়াচ্ছিল, সে পুতুলকে এটাও বলে আর মাত্র 6 মাস মা, তারপরই তোকে আর একা থাকতে হবে না, আমি তোকে আর একা রেখে বাইরে যাব না। অর্থাৎ নাসির তো আর 6 মাস পরেই রিটায়ার্ড করবে, তাই সে তখন তার মেয়ের সাথেই সব সময় কাটাতে চায়। তখন পুতুলও বলে বাবা তুমি বাড়ি থাকলে আমার মুখে হাসি থাকে, আর তুমি না থাকলে হাসিও থাকে না, তো বাবা আমি হাসতে চাই, যতদিন আমি বেঁচে আছি ততদিনই। নাসির তো এইসব কথা শুনে
অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর পুতুলকে জড়িয়ে ধরে। অন্যদিকে বিশ্বকে দেখা যায় একটা প্রস্টিটিউট মেয়ের সাথে আছে সে, যার নাম ছিল জবা। জবাকে বিশ্ব বিশেষ পছন্দ করত। যাক, তো এদিকে কানিষ্কা বলে, এটাই কি সত্যি? আমি তার মোবাইলের 6 মাসের সব ডাটা চেক করেছি, কিন্তু সেখানে এমন কিছুই ছিল না যেটা সন্দেহ করার মতো। তাই আমার মনে হয় অনিমেষ মুভ অন করে নিয়েছে। তাছাড়া অটোপসির রিপোর্ট আসার পরই দেখব কি হয় আসলে। এরপরে অনিমেষকে কানিষ্কা সুস্মিতার বিষয়ে জিজ্ঞেস করে। অনিমেষ বলে, স্যার, আমি তো বলেই দিয়েছি গত 6 মাস ধরে আমি সুস্মিতার ব্যাপারে কিছুই জানি না। কানিষ্কা বলে, সুস্মিতার সাথে কি তোমার শারীরিক সম্পর্ক হয়েছিল এই বিয়ে ঠিক হওয়ার আগে? অনিমেষ হ্যাঁ জানায় আর জিজ্ঞেস করে, কিন্তু কেন বলুন তো? কানিষ্কা তখন বলে, কারণ তার পোস্টমর্টেম রিপোর্টে এসেছে কোনো প্রকার কোনো শারীরিক সম্পর্ক হয়নি তাকে মারার আগে, অর্থাৎ কেউ তাকে শুধুমাত্র মারতেই এসেছিল, যাকে সহজ ভাষায় বলা যায় রিভেঞ্জ। অনিমেষ বলে, কিসের রিভেঞ্জ? বিয়ে তো আমাদের অনেক আগেই ভেঙে গিয়েছিল। কানিষ্কা তখন জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে এটা বলো তো, সেই রাতে তুমি কোথায় ছিলে? অনিমেষ জানায়, আমি তো সিনেমা দেখতে গিয়েছিলাম, আমার কাছে টিকিটও আছে। কানিষ্কা তখন জিজ্ঞেস করে, তো কার সাথে গিয়েছিলে শুনি? অনিমেষ জানায়, আমি একাই সিনেমা দেখতে যাই। কানিষ্কা তখন বলে, ও একা একা নাইট শো দেখতে গিয়েছিলে? অনিমেষ বলে, হ্যাঁ, আমি একজন ফিল্ম এডিটর আর এটাই আমার জব, মুভি দেখা। কানিষ্কা তখন জিজ্ঞেস করে, কোন মুভি দেখেছো বলো তো? অনিমেষ জানায়, দ্য লাস্ট নাইট। এটা একটা হরর গল্প, আমি আপনাকে পুরো কাহিনীও বলতে পারবো। তখন কানিষ্কা বলে, আচ্ছা শোনো, তাহলে আমি তোমাকে একটা গল্প বলছি। তুমি আসলে টিকিটটা আগেই কিনে রেখেছিলে আর মুভি অন্য দিন দেখেছ স্টোরি লাইন মনে রাখতে। তারপর সেই রাতে তুমি তার ফেরার অপেক্ষায় ছিলে, আর যখন সে ফিরে আসে তখন তুমি তার পিছু করেছ, এবং যেহেতু সুস্মিতা তোমাকে চিনতো তাই তুমি মুখে কাপড় দিয়ে গিয়েছিলে এবং তার পিছু করতে করতে এক পর্যায়ে তাকে রড দিয়ে মেরে ফেললে। তারপরে তাকে দেয়ালে টাঙিয়ে রাখলে। এবার বলো এটা কেন করলে? অনিমেষ তো এসব শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন কি, আমি কি করেছি? কানিষ্কা বলে, দেখো সত্যিটা বলে ফেলো, না হলে কিন্তু আমি তোমার বেল পাওয়ার রাস্তা কোনোভাবেই ছাড়বো না। অনিমেষ তখন বলে, স্যার আমি সত্যি বলছি। ঠিক ওই সময় সেখানে বিশ্ব এসে বলে, স্যার আরেকটা সেম একই রকম মার্ডার হয়েছে। কানিষ্কা তো এবার জলদি অনিমেষকে রেখে সেই মার্ডার কেসের স্পটে চলে যায়। সেখানেও তো একই অবস্থা, আর এবারও কানিষ্কার সামনে কিছু ভিশন আসতে থাকে আর সাথে সাথেই সে অসুস্থ হয়ে পড়ে। সে তো নিঃশ্বাসই ঠিক মতো নিতে পারছিল না। তাই সে নাসিরকে বলে, তুমি ঠিক বলেছিলে, এটা সেই। সে আবারও এসে পড়েছে, আবারও এতগুলো খুন দেখতে হবে আমাদের। নাসির তখন বলে, আপনি প্লিজ নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন, তাহলে একটু বেটার লাগবে। আর এবার বাড়ি যান, আমি এই দিকটা সামলে নিচ্ছি, আপনাকে আর এদিকে থাকতে হবে না। কানিষ্কা এরপর বাড়িতে ফিরে যায়। তো বাড়ি ফিরেই সে মিলিকে বলে, আজ আমি ঠিক নেই, প্লিজ আমার অ্যাংজাইটি পিলসগুলো দাও। মিলি তখন বলে, এই পিলসগুলোর তো ডেট নেই, কাল নতুন করে ডক্টর দেখিয়ে নিও। আর কি হয়েছে তোমার বলো তো? এদিকে রিতেশ নাসিরকে বলে, আজ তো আমি কানিষ্কা স্যারের অবস্থা দেখে ভয়ই পেয়ে গিয়েছিলাম। স্যার আজ যেভাবে বললেন সে ফিরে এসেছে, এরকম তো সেদিনও বলেছিলেন, তো এটা কাকে স্যার বারবার মনে করছেন? আপনিও তো একই কথা বলেছিলেন। এর পেছনের গল্পটা কি নাসির ভাই, প্লিজ বলবেন? নাসির তখন বলে, 12 বছর আগে 2011 সালের আগস্ট মাসের কথা। তোমরা তখনও ফোর্সে জয়েন করনি। কলকাতাতে একটার পর একটা খুন হচ্ছিল তখন। ভিকটিম যারা ছিল তারা নানা রকম ব্যাকগ্রাউন্ডের, কেউ খুব ধনী পরিবারের ছিল, আবার কেউ একেবারে সাধারণ পরিবারের। একজন তো ছিল আমাদেরই পুলিশ ডিপার্টমেন্টের। তো কানিষ্কা তখন সবেমাত্র ডিটেকটিভ ডিপার্টমেন্টে জয়েন করেছে। সে একাডেমিক স্টার স্টুডেন্ট ছিল। এই সিরিয়াল কিলিং নিয়ে অনেক পড়াশোনাও করে সে। তো এই খুনির জন্য কানিষ্কা একজনকে গ্রেফতারও করেছিল, কিন্তু তারপরও খুনগুলো হয়েই যাচ্ছিল। এই খুনগুলোর মধ্যে একটা বিষয় ছিল কমন, আর সেটা হচ্ছে তাদেরকে মেরে চালচিত্র ফ্রেমে টাঙিয়ে দিয়ে যেত খুনি। অর্থাৎ দুর্গা প্রতিমার পেছনে যেই ফ্রেমটা থাকে সেটাকেই চালচিত্র বলে। সেটাই টাঙানো থাকতো প্রত্যেকটা মৃতদেহর পেছনে, যেন মনে হতো মেয়েগুলো দেবী এবং খুনিটা অসুর। সে একটা কেস কানিষ্কাকে পুলিশ হিসেবে এবং মানুষ হিসেবে অনেকটা বদলে দিয়েছিল। ওইদিকে কানিষ্কা স্বপ্ন দেখে ভয় পেয়ে জেগে ওঠে। এদিকে রিতেশ বলে, তাহলে সেই চালচিত্র ফ্রেমের খুনগুলো আবারও হচ্ছে? নাসির বলে, এই দুটি খুনের স্টাইল তো একই রকম, তাই এটা সেই সিরিয়াল কিলারই হবে। বিশ্ব বলে, তো তার মানে সেই মালটা আবারও ব্রেক নিয়ে ফিরে এসেছে? নাসির বলে, কে? বিশ্ব বলে, খুনি আর কে? নাসির তখন বলতে থাকে, তবে সেটা কিভাবে সম্ভব, কারণ সে তো এখনো
পাভলভ মেন্টাল হসপিটালের হাই সিকিউরিটি সেলে পড়ে আছে। এখনো সে বন্দি। বিশ্ব তখন জিজ্ঞেস করে, তো সে কি পাগল ছিল? নাসির বলে, তার উকিল তো এটাই দাবি করেছিল। রিতেশ এরপর বলতে থাকে, আচ্ছা আপনি যে বললেন কানিষ্কা স্যার ভুল লোককে গ্রেফতার করেছে। নাসির বলে, হ্যাঁ, তবে 15টা খুন হওয়ার পর ভুবন হালদার নিজে এসে ধরা দেয়। সে বিশ্বাস করত সে হচ্ছে অসুরের অবতার, আর দুর্গা মা তো 15 দিন যুদ্ধের পর তাকে মেরেছিলেন, তাই সে 15টা খুন করার পরই ধরা দেয়। রিতেশ বলে, কিন্তু এটা তো বানানো গল্প, তাই না? নাসির তখন বলে, গল্প হলেও সত্যি। নাসির তখন বলে, তাহলে এই যে নতুন কিলার সে হচ্ছে একজন কপি ক্যাট। এটা শুনে নাসির জিজ্ঞেস করে, সেটা আবার কি? রিতেশ বলে, মানে সে কপি করছে। আসল সিরিয়াল কিলারের খুন করার স্টাইলকে সে নকল করে খুনগুলো করছে। বিশ্ব তখন বলে, শুধু কপি করছে? রিতেশ বলে, হ্যাঁ, সে খুন করার মেথড কপি করছে। যেমন মানুষ ফেমাস কোনো পেইন্টিং কপি করে, ঠিক তেমন ভাবে। নাসির এটা শুনে বলে, তার মানে আরো 15টা খুন হবে? আগে যা হয়েছে তা আবারও হবে? রিতেশ বলে, না, এবার তা হবে না, আমরা তার আগেই তাকে ধরে ফেলবো। এটা শুনেই নাসির বলে, ঠিক আছে, তাহলে আমার রিটায়ার্ড হওয়ার আগেই সেই খুনিকে বের করতে হবে। রিতেশ বলে, ডান। তো পরদিনই নতুন মেয়েটার ব্যাপারেও আলোচনা হয়। তার নাম বিদিতা। সে একটা হোটেলের রিসেপশনে জব করত, আর এখানে একাই থাকতো কাজের সূত্রে। কানিষ্কা তখন বলে, সে বেছে বেছে বিদিতা এবং সুস্মিতাকেই কেন চুজ করলো? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। রিতেশ তখন জিজ্ঞেস করে, তো এই খুনি কি বলেছে ভিকটিমকে কি দেখে তোলা হতো? নাসির বলে, না, কখনো এইসব নিয়ে কিছুই বলেনি ভুবন। রিতেশ তখন বলে, হয়তোবা এখন বলবে, কারণ তার স্পেশালিটি তো একটা কপিক্যাটকে সে এইভাবে নিশ্চয়ই দিতে চাইবে না, তাই আমাদের তার সাথে কথা বলা উচিত। কানিষ্কার পর রিতেশকে নিয়ে সেই হসপিটালে এসে বসে। তার আগে রিতেশকে সে এটা বলে যে সে তোমাকে ডমিনেট করতে চাইবে, তবে তুমি কিন্তু তাকে পাত্তা দিবে না, কারণ তোমাকে নতুন ভেবে সে কথার মাধ্যমে তোমার মাথায় ঢুকতে চাইবে। রিতেশ বলে, আচ্ছা সমস্যা নেই স্যার, আমাদের কাজ হয়ে গেলেই হলো। কিছুক্ষণ পরে ভুবন আসে আর বলে, কানিষ্কা। কানিষ্কা বলে, হ্যাঁ ভুবন, অনেক দিন পর। ভুবন তখন জিজ্ঞেস করে, কেন? তোমার সাথে তো আমার রোজ দেখা হয়, রোজ রাতে আসি তো আমি তোমার স্বপ্নে। যাক, তো এরপরই ভুবন সেখানে বসতে বসতে রিতেশকে দেখে বলে, এটাকে নতুন? রিতেশ তখন তার পরিচয় দেয়। ভুবন বলে, এই কানিষ্কার থেকে আলাদা হয়ে কাজ করো, কারণ তার সাথে থাকলে কাউকে কখনো ধরতেই পারবে না, অকেজো হয়ে থাকবে আজীবন। কানিষ্কা বলে, শোনো, তোমার সাথে আমার দুটো কথা ছিল। ভুবন তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই, তুমি তো আর আমার সাথে সাপ লুডো খেলতে আসবে না? কানিষ্কা তখন বলতে থাকে, এই শহরে নতুন 2টি খুন হয়েছে। ভুবন বলে, 1 মিনিট, তুমি কি আমার থেকে এটা জানতে এসেছো? তাহলে এইসব বলার আগে বিরিয়ানি আর চাপ অর্ডার করো আমার জন্য। এই কথা বলেই ভুবন যখন উঠে যাচ্ছিল তখনই রিতেশ তাকে সিগারেট দিয়ে বসায়। কানিষ্কার পর বলে, এই 2টো খুন হয়েছে, যার খুন করার মেথড তোমার মতো। ভুবন এগুলো দেখে বলে, বাহ, তাহলে এই বন্ধ দেয়ালের বাইরেও আমার প্রভাব ছড়িয়ে পড়েছে, যাকে ইংরেজিতে বলে লিগেসি। এই যে ছবিগুলো দেখছো, এটা আমার লিগেসি। কানিষ্কা বলে, এটাকে তুমি লিগেসি বলছো? ধ্বংস হয়ে যাওয়া পরিবার আর লাশের স্তূপ লিগেসি? ভুবন বলে, এইসবের মধ্যে যে মাধুর্য, যে সৌন্দর্য আছে, তা তুমি যখন বুঝতে পারবে তখন দেখবে আমরা একই মঞ্চের একই মানুষ। তখন রিতেশ বলতে থাকে, আচ্ছা আপনার কি মনে হচ্ছে এই লোককে? আপনার চেনা কেউ? ভুবন বলে, না, আমার চেনা নয় এবং এখানকারও নয়। রিতেশ তখন জিজ্ঞেস করে, তাহলে কি শুধু আপনাকে কপি করছে? ভুবন বলে, এটা কি মুড়িঘণ্টের রেসিপি যে ইউটিউব দেখে দেখে কপি করবে? কানিষ্কা বলে, কেন? একই রকম তো দেখতে লাগছে। ভুবন তখন বলে, এটা নির্ভর করছে তুমি কোন চোখে দেখছো। এটা শুনে কানিষ্কা বলে, আমি তোমার চোখ দিয়ে দেখতে এসেছি ভুবন। ভুবন তখন বলে, ঠিক আছে, তাহলে আরো ভেতরে যেতে হবে, তখন দেখবে সব অন্ধকার হঠাৎ করে আলোয় ভরে যাচ্ছে। তো এরপরই ভুবন যাওয়ার আগে বলে, যদি বলে দিই তাহলে কি ধরতে পারবে তাকে? কিছু কথা বলছি শোনো। শাড়ি কিন্তু এক শাড়ি নয়, মালা কিন্তু এক মালা নয়, রক্তের দাগ সেটাও কিন্তু দেয়ালে নেই। আর নারী কারো কাছে দেবী, কারো কাছে দইতা। আর রিতেশ বাবু, দইতা মানে বোঝো তো? এই কথা বলেই ভুবন হেসে সেখান থেকে চলে যায়। এই লোকটা সবসময়ই রহস্য করে কথা বলে। যাক, তো এখানে ভুবনের দেওয়া ক্লুগুলোকে বুঝতে পারে কানিষ্কা, তাই হসপিটাল থেকেই সে একটা রেস্টুরেন্টে আসে রিতেশকে নিয়ে। সেখানে খাওয়া দাওয়া করার পরই কানিষ্কা বলে, এটা কপি খুন নয়, বরং অ্যাডাপ্টেশন। রিতেশ বলে, মানে? কানিষ্কা বলে, মানে কেউ একজন অরিজিনাল খুনের আদলে এই খুনগুলো করছে, কিন্তু একটা অন্য মোটিভ নিয়ে। তো এই খুনি তার চালচিত্রের মধ্যে নিজের কাহিনী অবশ্যই ছেড়ে গিয়েছে, আর সেটাই আমাদের বের করতে হবে। তো তারপরে পুলিশ স্টেশনে আসার পরই
নাসির বলতে থাকে, তো কি ভুবন আপনার মন ভরিয়ে দিয়েছে মনে হচ্ছে? কানিষ্কা বলে, হ্যাঁ, মনের দরজা তো খুলেই দিয়েছে। আচ্ছা, সবকিছু সবাই ভালো করে শুনবে। আমি শুরু থেকে বলছি, দুটো মহিলার খুন হয়েছে, কিন্তু কোনো প্রকার শারীরিক সম্পর্ক হয়নি, কোনো চুরিও হয়নি। শুধুমাত্র খুন করার পর বডিগুলোকে স্টেজ করা হয়েছে। সুতরাং প্রশ্ন এটা নয় যে কেন খুন করা হয়েছে, বরং প্রশ্ন হচ্ছে যে কেন এইভাবে খুন করা হয়েছে। বিশ্ব তখন বলে, আগের খুনগুলোর কার্বন কপি? কানিষ্কা বলে, না, রক্ত দিয়ে সিঁথিতে সিঁদুর ভুবনের খুনে পাওয়া যায়নি। ভুবন মেয়েদেরকে মেরে লাল সাদা শাড়ি পরিয়ে জবা ফুলের মালা দিয়ে দেবীর রূপ দিত, অথচ এই খুনে আমরা দেখতে পাচ্ছি ভিকটিমকে মারার পর লাল বেনারসি শাড়ি, রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে বধূ রূপ দেওয়া হচ্ছে। আর এটাকে একজন বিবাহিত মহিলা বলা হয়, যার মানে দইতা। তখন বিশ্ব বলে, কিন্তু স্যার, এই দুজনই তো অবিবাহিত ছিল। কানিষ্কা বলে, হ্যাঁ, সুস্মিতার বিয়ে ভেঙে যায়। আর নাসির ভাই বিদিতার বাবা কি বললেন বলুন তো? নাসির জানায়, তিনি বললেন বিদিতার বিয়েও 5 মাস আগে ভেঙে গিয়েছে। কানিষ্কা তখন জিজ্ঞেস করে, বিদিতা নিজে ভেঙেছিল বিয়ে? নাসির বলে, হ্যাঁ। কানিষ্কা এরপর বলে যে সুস্মিতাও কিন্তু একই কাজ করেছিল। তাহলে এবার আমাদের কাজ হবে কলকাতার সব ম্যারেজ হলে গিয়ে খোঁজ করব যে গত 12 মাসে ঠিক কতগুলো বিয়ে ভেঙেছে। তারপরই আমরা তাদের সব ডিটেলস বের করব আর বাকি কাজও শুরু করে দিব। যাক, এরপরে রিতেশ আর বিশ্ব চলে যায় সেই কাজে। নাসির তখন কানিষ্কাকে বলে, আপনি কি নিশ্চিত ভুবনের এই কেসের সাথে কোনো যোগসূত্র নেই? কানিষ্কা এর উত্তরে বলে, নাসির ভাই, আগে তো ঘরে ঢুকি, তারপর দেখব সেই ঘরে কয়জন বসত করে। তো তারপরই রিতেশ, নাসির আর বিশ্ব সেই লিস্ট খোঁজা শুরু করে। এর মাঝেই দেখা যায় রিতেশ পুরবীকে তাদের বিয়ের একটা ডেটও বলে, আর নাসির তার মেয়েকে বলে, আমি তো আর তোর সাথে আজীবন থাকবো না, আমার পর কি হবে সেটা নিয়েই ভাবতে হবে। পুতুল বলে, না বাবা, তুমিই থাকবে, আমি তো মরেই যাব, আর কয়দিনই বা বাঁচবো, ততদিন প্লিজ আমাকে ঘাট থেকে নামানোর চেষ্টা করো না। তো অন্যদিকে বিশ্ব জবাকে এসে বলে, তুমি কি আমার সাথে থাকবে? আসলে আমি তোমাকে অন্য কারো সাথে দেখতে পারবো না। জবা বলে, আমি মনের ভাষা বুঝি না, আমি যেই ভাষা বুঝি সেই কাজেই থাকতে চাই। তো জবা তাকে এক প্রকার রিজেক্টই করে দেয়। এদিকে আজ কানিষ্কাকে মিলি বলে, আমি প্রেগন্যান্ট কানিষ্কা। কানিষ্কা এটা শুনে বলে, তো অ্যাবর্শন করবে তো, তাই না? মিলি বলে, দেখো, আমরা দুজন মিলে যা সিদ্ধান্ত নিব তাই হবে। কানিষ্কা এটা শুনে বলে, না না, আমি কেন সিদ্ধান্ত নিব? তোমার বডি, তোমার বেবি, তাই সিদ্ধান্ত তো সবসময় তোমারই হয়ে এসেছে। আগেও এরকম হয়েছিল, তাই না? মিলি বলে, তখন তো আমরা অল্প বয়সী ছিলাম, কিন্তু এখন আমি বেবি চাই বলেই তো বলছি। কানিষ্কা বলে, তুমিই ভালো জানো, আগে যেভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছিলে আজও নাও। মিলি বলে, তাহলে কি তুমি বেবি চাও না? তুমিই তো বাবা হতে চাইলে। কানিষ্কা বলে, যখন বাবা হতে চেয়েছিলাম তখন তো তুমি মা হতে চাওনি, তাই এখন আর আমি কিচ্ছু বলবো না। তুমি নিজেই জানো না তুমি আসলে কি চাও। মিলি বলে, হ্যাঁ জানি না, তাই আমি আমার বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি। অর্থাৎ সে কানিষ্কাকেই তার বেস্ট ফ্রেন্ড বলে। কানিষ্কাও তখন বলে, হ্যাঁ, তোমার এই বেস্ট ফ্রেন্ডই তোমাকে বলছে নিজেকে সময় দাও, উত্তর ঠিক পেয়ে যাবে। তো এরপরে কানিষ্কা অফিসে আসার পর রিতেশ বলে, গত 12 মাসে 45টা বিয়ে ভেঙেছে, কিন্তু তার মধ্যে 9টা বিয়ে কোণে নিজে ভেঙেছিল। এরপর নাসির বলে, আর সেই 9টা মেয়ের মধ্যেই 2টো হচ্ছে সুস্মিতা এবং বিদিতা। কানিষ্কা এটা শুনে বলে, তো বাকি 7 জনের মধ্যে কারা কারা একা থাকে? বিশ্ব জানায় 4 জন। কানিষ্কা এরপর বলতে থাকে, ঠিক আছে, এবার থেকে আগামী কিছুদিন তোমরা সবাই মিলে রাতে ওই মেয়েগুলোকে পাহারা দিবে, তাদেরকে না জানিয়ে। আর বিশ্ব, তুমি তোমার উত্তর কলকাতার পাড়ায় যাওয়াটা আপাতত বন্ধ রেখো। অর্থাৎ সে ভালো করেই জানে যে বিশ্ব জবার কাছে যায়, তাই সে তাকে এই কথাটা বলেছে। বিশ্বও বলে, সেটা বন্ধই আছে স্যার। তো বিশ্ব আর রিতেশ চলে যায় সেখান থেকে। কানিষ্কা তখন নাসিরকে বলে, বিশ্বর ওই পাড়ায় যাওয়ার ব্যাপারে একটু নজর রেখো তো, কারণ সব উপর উপর থেকে ভালো লাগলেও ভেতরটা পচে যায়। নাসির বলে, আমি তো আর কয়েকটা মাসই দেখতে পারবো, তারপর সবটা তো আপনাকেই সামলাতে হবে, তাই না? কানিষ্কা তখন বলে, তুমি আমাকে রেখে চলে যাবে নাসির ভাই? নাসির বলে, আমার মেয়েটা আয়াদের কাছেই বড় হয়েছে, এবার তার আব্বুকে লাগবে যে কদিনই সম্ভব, তাই রিটায়ারমেন্টের পর এবার মেয়েটাকেই সময় দিব ভাবছি। যাক, তো এরপরই তারা রাতে সবাই মিলে এক একটা বাড়ির সামনে নজর রাখছিল। একটা সময় পরই পুতুল কল করে নাসিরকে। নাসির তখন তার মেয়েকে ওয়াদা করে যে কাল থেকে সে তার সাথেই ডিনার করবে। তখনই তার নজর পড়ে একটা লোক একটা মহিলার পেছনে যাচ্ছে, তাই নাসিরও সেই মতো তাকে ফলো করে আর সেই মেয়ের বাড়ি পৌঁছে যায়। তো যেতে যেতেই সে দেখে মেয়েটাকে লোকটা মেরে ফেলেছে। এটা দেখেই তো নাসির প্রথমে কল করে রিতেশকে, কিন্তু সে তো প্রেম করতেই বিজি ছিল, তাই এবার নাসির কল করে বিশ্বকে, কিন্তু সে তো ক্লান্ত হয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়ে, তাই তার কল সে রিসিভ করতে পারে না। আর এরপর সে কানিষ্কাকে কল দিলে
সে কল রিসিভ করতে পারে না। তবে তারপরে সে আবার কল ব্যাক করে, কিন্তু তখনই নাসির কিছু বলার আগেই কিলার তাকে মাথায় আঘাত করে আর তাকে খুব বাজেভাবে খুন করে ফেলে। এরপরই দেখা যায় কানিষ্কা সেখানে আসে, তবে সে আসতে অনেক লেট করে ফেলেছিল। সে এসেই দেখে মেয়েটাকে মেরে দেয়ালে রাখা হয়েছে আর নিচে মরে পড়ে আছে নাসির। এটা দেখে তার খুবই কষ্ট হয়। কানিষ্কা এরপর পুতুলের কাছে আসে আর তাকে বলে, আমাকে চিনতে পারছো? পুতুল বলে, হ্যাঁ, কানিষ্কা আঙ্কেল, আর আমি জানি তুমি এখানে কেন এসেছো। কানিষ্কা বলে, জানো? পুতুল বলে, হ্যাঁ জানি, তবে আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আমার বাবাকে 24 ঘন্টাই আমার পাশে চাই, বুঝলে? কানিষ্কা তখন পুতুলকে জানায় যে, পুতুল, তোমার বাবা আর নেই, তিনি গত রাতে এক ক্রিমিনালকে ধরতে গিয়ে মারা গিয়েছেন। পুতুল তো এটা শুনেই কান্না করে ফেলে আর বলতে থাকে, কি বলছো? আমার বাবা তো আসবে, সে আমাকে কথা দিয়েছে সে আসবে। কানিষ্কা এরপর বলতে থাকে, আমি আমার জীবনে এরকম সাহসী মানুষ দেখিনি। তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে লড়ে গিয়েছে, একেবারে হিরোর মতো। পুতুল তখন বলতে থাকে, ভালোই হয়েছে আব্বু মারা গিয়ে বেঁচে গেল। আমার রোগের জন্য তো সে অনেক ভোগান্তিতে ছিল, বেঁচে গেল আব্বু, আর পালিয়েও গেল। এইসব বলে পুতুল খুব কাঁদতে থাকে। এটা দেখে কানিষ্কারও খুব কষ্ট হয়। বাড়ি ফিরে এসে অনেক বেশি রিগ্রেট ফিল করছিল। মিলি তখন বলে, এতে তো তোমার দোষ নেই, নিজেকে ব্লেম করো না। কানিষ্কা বলে, আমাকে সে বারবার কল করেছিল হেল্পের জন্য, কিন্তু আমি তাকে হেল্প করতে অনেক দেরি করে ফেলি, আর আমার জন্যই তার প্রাণটা গেল। তুমি মেয়েটাকে দেখলে বুঝতে, তার জীবনে তো আর কেউ থাকলো না। নাসির তো দিন গুনছিল তার মেয়ের সাথে সময় কাটানোর জন্য, আর মাত্র 6 মাস ছিল তার রিটায়ার্ড হওয়ার, কিন্তু আমার কারণে সব শেষ। আমার জীবন ভুলে ভরে গিয়েছে। মিলি তখন বলে, এখন তো তোমার প্যানিক অ্যাটাক আসতে পারে, প্লিজ এসব বলো না। কানিষ্কা বলে, না মিলি, তুমি জানো না, সবাই ভাবে আমি কত ব্রিলিয়ান্ট অফিসার, কিন্তু আসলে আমার জীবনটা ভুলে ভরে আছে। এসব শুনে মিলি তাকে বলে, দেখো, তুমি এইসব কথা বলা বন্ধ করো। কানিষ্কা বলে, এই যে দেখো, আমি তোমার সাথে কিভাবে কথা বলি। তুমি এত বছর পর মা হতে চাইলে, আমাকে এত খুশি হয়ে বললে, কিন্তু আমি কি করলাম? আমি আমাদের কথার মাঝখানে ইগো নিয়ে আসলাম। তো চলো মিলি, আমরা বেবিটা রাখি, আর একে আমরা সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে বড় করব। মিলিও তো এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আজ পূরবীর মা বাবা ডেকে আনে রিতেশকে। পূরবীর মা বলে, আসলে আমি নিউজ দেখেছি যে অফিসার নাসিরকে বেশ বাজেভাবে মারা হয়েছে, তাই আমি খুব টেনশনে পড়ে গিয়েছি তোমার কথা ভেবে। যদিও পূরবী বলেছে তোমার জবটা ডেস্ক জবের মতো, বেশি রিস্ক নেই, কিন্তু তাও আমি আমার মেয়েকে নিয়ে ভাবছি, যদি বিয়ের পর তুমি খুন হয়ে যাও তাহলে আমার মেয়ে কি করবে? আমাদের একটা মাত্র মেয়ে পূরবী, তাই চিন্তা তো হয়ই, বলো। রিতেশ তখন বলে, আন্টি, আপনি ভুল কিছু বলেননি, কিন্তু পূরবী আপনাকে মিথ্যা বলেছে যে আমার জবটা ডেস্ক জব। আসলে যে মারা গিয়েছে নাসির ভাই, তিনি আমারই কলিগ, আমরা একই কেসে কাজ করছিলাম। হ্যাঁ, সেদিন নাসির ভাইয়ের জায়গায় আমি থাকতে পারতাম। তো আমার জব কোনো সেফ জব নয় আন্টি, যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে আমার সাথে। তবে তারপরও এই জবের বিনিময়ে আমি সেই সুযোগটা পাচ্ছি আমার দেশের জন্য কাজ করার, তাই আমি আমার জবটা ছাড়তে পারবো না। আর পূরবীকেও আমি খুব ভালোবাসি, তাকে বিয়েও করতে চাই। এবার সিদ্ধান্ত আপনাদের, আপনারাই দেখুন আপনাদের মেয়ের জন্য কি বেস্ট হয়। এই বলেই রিতেশ চলে যায়। তো পরদিনই নাসিরের দাফনের কাজ সম্পন্ন করা হয়। এখান থেকে রিতেশ আর বিশ্ব দেখা করে একটা জায়গায়। সেখানে রিতেশ তো বেশ গিল্টি ফিল করছিল আর বলছিল, নাসির ভাই আমাকে কতগুলো কল করেছিল, কিন্তু আমি তো তখন প্রেম করছিলাম। ছি, লজ্জা থাকা দরকার আমার, আমি কত বেকার পুলিশ অফিসার। বিশ্ব এটা শুনে বলে, নিয়তি রিতেশ, নিয়তি, তুমি ফোনে প্রেম করছিলে আর আমার হঠাৎ করেই ঘুম চলে আসলো। আসলে নাসির ভাইয়ের সময় ফুরিয়ে এসেছিল, তাই এটা হবারই ছিল। রিতেশ এটা শুনে বলে, আপনি কি বলছেন? একজন মানুষ আমাদের জন্য মারা গেল কারণ আমরা তাকে সেভ করতে পারিনি, আর আপনার একটুও রিগ্রেট হচ্ছে না? বিশ্ব বলে, এসব রিগ্রেট করে কি হবে বলো, আমাদের পুলিশের কাজে এইসব খুবই সাধারণ, তুমি নতুন তাই এসব হজম করতে পারছো না। এবার তো রিতেশ খুবই রেগে যায় আর বলতে থাকে, অনেক হয়েছে তোমাদের এইসব কথা, বারবার আমাকে নতুন নতুন বলে বুলি করা, এটা আর করা যাবে না। নিজেরা তো একটা কেসও সমাধান করতে পারছো না, কি করলে এই কেসে? শুধু বসে বসে দেখে যাচ্ছ একের পর এক মার্ডার হচ্ছে, আর তোমরা আমাকে বলছো নতুন? তোমরা পুরাতন হয়ে কি করতে পারছো? এই কলকাতা পুলিশ আসলে কিছুই করতে পারবে না। রিতেশ এরকম অনেক আজে বাজে ভাষায় কথা বলতে থাকে। বিশ্ব তো তাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু সে তো থামে না, সে তো এসব বলেই যায়। আর তারপরই দেখা যায় এই ভিডিও ভাইরাল হয়ে যায়
আর নিউজ চ্যানেলেও ব্রেকিং নিউজ হয়, যার ফলে এবার রিতেশকে সাসপেন্ড করা হয় আর তার উপর ইনকোয়ারি টিমও বসানোর কথা বলা হয়। পূরবী তখন রিতেশকে কল করে আর বলে, তুমি ঠিক আছো? রিতেশ জানায়, হ্যাঁ একদম। পূরবী তখন বলে, টিভির নিউজটা দেখলাম। রিতেশ বলে, হ্যাঁ, তোমার মা বাবা কি হ্যাপি? ওনারা তো এটাই চাইছিলেন। পূরবী তখন বলতে থাকে, বিয়েটা মা আপাতত অফ করতে বলেছেন। রিতেশ বলে, হ্যাঁ জানতাম। পূরবী তখন বলতে থাকে, আচ্ছা আমি পরে কল করব, এখন রাখছি। তো পরদিনই পূরবীর মা বাবা টাউন থেকে চলে যায় আর পূরবী এখানেই থেকে যায়। পূরবীর মা বলে, আমি ফিরে এসে একটা ছেলের সাথে মিট করাবো তোমাকে, তোমার ভালো লাগলে কথা আগাবো। পূরবী তখন আর কিচ্ছু বলে না। তো এটা নিয়েও নিউজ হয় যে পূরবীর বিয়ে ক্যান্সেল হয়েছে পুলিশ অফিসার রিতেশের সাথে। এবার রাতে পূরবীর বাড়িতে হঠাৎ করেই লাইট চলে যায়। পূরবী তো প্রচন্ড ভয় পায়, তাই বারবার কল করতে থাকে। আর তখনই দেখা যায় পেছন থেকে সেই কিলার এসে পড়ে, কারণ পূরবীরও বিয়েটা তার মাধ্যমেই ক্যান্সেল হয়েছে, তাই পূরবী এখন কিলারের টার্গেট। তো পূরবীকে কিলার মারতেই যাবে, তখনই সেখানে রিতেশ চলে আসে আর একটা লং টাইম পর্যন্ত দুজনের মধ্যে ফাইট হয়। এরপর দেখা যায় কিলার নিজে থেকে আত্মসমর্পণ করে ফেলে, যেটা আর কেউ নয়, আমাদের সবার প্রিয় অপূর্ব। ভিলেন হিসেবে কিন্তু তাকে বেশ মানিয়েছে। যাক, তো এবার কিলারকে আনা হয় পুলিশ স্টেশনে। কানিষ্কা রিতেশকে বলে, খুব ভালো কাজ করেছো তুমি, এত বড় কিলার ধরেও মুখে হাসি নেই কেন? রিতেশ বলে, না, শেষে সে নিজেই হার মানলো, কিন্তু কেন সেটাই বুঝতে পারছি না। কানিষ্কা বলে, তো সে কি কিছু বলেনি? রিতেশ বলে, না, সে আপনার নাম ধরে বলল আপনার সাথেই সে কথা বলবে। তো তারপরই কানিষ্কা কিলারের কাছে আসে আর বলে, কি বলতে চাও তুমি আমাকে, আর এসব কেন করেছো? কিলার তখন বলতে থাকে, এই দিনের জন্যই তো এত দিন অপেক্ষা করেছি, তো এসেছি যখন কথা তো আজ বলবো। কানিষ্কা বলে, এসেছো মানে? তোমাকে ঘাট ধরে আনা হয়েছে। কিলার তো এটা শুনেই হেসে দেয় আর বলতে থাকে, এটাই তো আপনার সমস্যা, আপনি যা দেখেন তাই বিশ্বাস করেন। কানিষ্কা এটা শুনে বলে, মানে? কিলার বলে, আপনি দেখলেন যে একজন সাসপেন্ড হয়ে যাওয়া পুলিশ অফিসার তার গার্লফ্রেন্ডকে বাঁচিয়েছে, যার সাথে তার অলরেডি বিয়ে ভেঙে গেছে, আর সে আমাকে ধরে এনেছে। কিন্তু আমি কি দেখেছি জানেন? আমি দেখেছি একজন পুলিশ অফিসার আপ্রাণ চেষ্টা করছিল মদ না খেয়েও মাতাল হওয়ার ভান ধরতে। তারপর সেই ভিডিওটা কেউ একজন করলো আর সেটা রাতারাতি ভাইরালও হয়ে গেল, মিডিয়াও খবর পেয়ে গেল, পুলিশ অফিসারকেও সাসপেন্ড করা হলো, আর সেই মেয়ের বাড়িতে আমাকে ইনভাইট করার জন্য তার মা বাবাকেও বিদায় করা হলো। এই ছিল আপনার মাস্টার প্ল্যান, তাই না? কানিষ্কা বলে, তা বেশ, তো সব গল্প যখন তোমার জানাই আছে, তাহলে পরের গল্পটাও বলে ফেলো। কিলার বলে, গল্পটা বলবো, তবে তার আগে আপনি এখানের ক্যামেরাটা অফ করুন, কারণ না হলে কিন্তু আপনারই লস। আর হ্যাঁ, আমার জন্য 1 কাপ চা আনবেন, দুধ বেশি, চিনি ছাড়া। সময় নষ্ট করবেন না, পরে কিন্তু আফসোস করতে হবে। আমাকে আবার এরপর বলবেন না যে আমি আপনাকে সাবধান করিনি। কানিষ্কার পর বাইরে এসে বিশ্বকে বলে, কি ভাবছো? বিশ্ব বলে, স্যার, আমার মনে হচ্ছে সে কোনো গেম খেলছে, তাই তাকে গ্রেফতার করা উচিত। কানিষ্কা বলতে থাকে, আচ্ছা তুমি আগে চায়ের ব্যবস্থা করো। আর রিতেশকে কানিষ্কা বলে, সে যে আমাদের চাল ধরেছে এটা তো সত্যি। রিতেশ তখন বলে, কিন্তু স্যার, সেসব জানার পরও আমাদের ফাঁদে পা দিল কেন? কানিষ্কা বলে, সেটাই তো ভাবছি। তো তারপরে বিশ্ব চা আনে আর কিলারের কাপে থুতু দিয়ে দেয়। কানিষ্কা তখন কিলারকে চা দেওয়ার পরই কিলার সেটা ফেলে দেয়, যেন সে আগে থেকেই জানতো এটাতে থুতু রয়েছে। কানিষ্কা তখন হেসে দেয় আর বলে, তোমার নামটা তো জানা হলো না। কিলার বলে, এটা অপ্রয়োজনীয়, আপনার যা দরকার সেটা শুনুন। একটা বিখ্যাত কলেজের বিখ্যাত প্রফেসরের গল্প। প্রফেসর পড়াতেন হয়তোবা আর 5টা ইংরেজি স্যারের মতোই, কিন্তু উনার সাথে 5 মিনিট থাকলে জীবন বদলে যেত। এরকমই একটা মেয়ে প্রফেসরের জীবন বদলে দেয়। সে প্রফেসরকে পছন্দ করে, কিন্তু দেখা যায় প্রফেসর মেয়েটাকে রিজেক্ট করে দেয়। মেয়েদের মন যেমন নরম হয়, তেমনি তাদের অহংকারে আঘাত লাগলে তারা ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন তারা যা খুশি তাই করতে পারে। সেই সময় ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই মেয়েটা আসে ওই প্রফেসর দত্তের বাড়ি, যেই বাড়িতেই ছিল কিলার, আর সে হচ্ছে প্রফেসরের ছেলে। মেয়েটা বলে, আমি জানি স্যার কলেজে, কিন্তু উনি একটা ইম্পর্টেন্ট ফাইল ফেলে গিয়েছিলেন, সেটা নিতেই এসেছি। কিলার তখন যেহেতু ভালো ছিল তাই সে তাকে ভেতরে আসতে বলে। মেয়েটাও ওখানে বিয়ের কার্ড দেখে, আর তখনই কিলার বলে, আমার বিয়ে সামনের মাসে, আর এগুলো বাবা নিজের হাতেই ডিজাইন করেছেন। তো মেয়েটা তখন স্টাডি রুমে ফাইল খোঁজার বাহানায় সেই সময়কার ভুবনের খুন করার কিছু আলামত রেখে আসে।
আর পরে কলকাতা পুলিশ প্রফেসরকে গ্রেফতার করে। সেই পুলিশই ছিল কানিষ্কা, আর এই ভুলই কানিষ্কা করেছিল, যা গল্পের শুরুতে বলা হয়। কিলার বলে সেই প্রফেসর জেল থেকে ছাড়া পাওয়ার পরও আর কেউ তাকে প্রফেসর বলে ডাকেনি, সবাই একভাবে তাকে খুনি বলেছে। এমনকি ফ্যানে ঝুলে মারা যাওয়ার পরও তার কপাল থেকে কলঙ্কের দাগ যায়নি। এবার কানিষ্কা বলে, তাহলে প্রফেসর দীননাথ দত্ত, তার কথাই বলছো? কিলার বলে, হ্যাঁ, আমার বাবা। কানিষ্কা এটা শুনে বলে, আর এত সময় পর তুমি কেন রিয়াক্ট করছো? এর উত্তরে কিলার জানায়, কারণ বাবা মারা যাওয়ার পর আমার মা বেঁচে ছিলেন, মাসখানেক আগে তিনিও মারা যান, তাই আমার হারানোর মতো তো আর কিছুই থাকলো না, তাই এখন সব করছি। কানিষ্কা তখন বলে, আর বিয়েটা? এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় তার হবু স্ত্রী বলে, বিয়েটা আর হচ্ছে না। কিলার বলে, কি বলছো? বাবার তো দোষ নেই, পুলিশ তো বলল, আর বিয়ের জন্য সবাইকে ইনভাইটও করা হয়েছে, আমার ফ্যামিলি কি বলবে? মেয়েটা বলে, তুমি তোমার বাবাকে কিভাবে ছাড়িয়েছো সেটা তুমিই ভালো জানো, তাই আমার সাথে আর যোগাযোগ করবে না। বর্তমানে কানিষ্কা এসব শুনে বলে, তো তুমি এইসব করেছো একটা মেয়ে তোমাকে বিয়ে করেনি বলে? কিলার বলে, না, আমি এই সব কিছু করেছি তোমার জন্য, তোমার কাজ পর্যন্ত পৌঁছাতে। কানিষ্কা এই কথা শুনে বলতে থাকে, তো আমার সাথে তো দেখা করে সেসব কথা বলতে পারতে, এই সব কেন করলে? এর উত্তরে কিলার বলে, নর্মালি কথা বললে ব্যাপারটা তো জমতো না, তুমি তো তখন সেই ভুবনকে ধরতে পারতে, ধরলে না কেন? কানিষ্কা বলে, তখন আমার কাছে তোমার বাবার বিরুদ্ধে এতগুলো প্রমাণ ছিল যে আমি সেটা করতে পারিনি, আর সেই মেয়েগুলো তোমার বাবার এক্স স্টুডেন্ট ছিল। কিলার বলে, আমার বাবার এক্স স্টুডেন্ট তখন অলিতে গলিতে ছিল। কানিষ্কা বলে, হ্যাঁ, কিন্তু তোমার বাবার বিরুদ্ধে পাওয়া প্রমাণ তো উনি এক্সপ্লেইনও করতে পারেননি। তো কিলার বলতে থাকে, আমি করতাম, আমি করে দিতাম সব, আমি কতবার আপনার সাথে তখন দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো তখন ব্যস্ত ছিলেন চার্জশিট করতে। কানিষ্কা বলে, দেখো, তখন আমার উপর প্রেশার ছিল অনেক বেশি। কিলার বলে, হ্যাঁ, যাকে তাকে খুনি বলে আপনি বড় মহান অফিসার হতে চেয়েছিলেন যে, তাই না? কানিষ্কা এবার তার ভুলটা স্বীকার করে আর বলে, আসলে আমি ভুল ছিলাম, তখন আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। এটা শুনে কিলার তাকে বলে, আর আপনার ভুলের জন্য কতগুলো জীবন শেষ হলো। তো এবার কিলার বলে, আপনি যেভাবে আমার বাবাকে মিথ্যা খুনের দায়ে গ্রেফতার করেছিলেন, আজও সেভাবে একজনকে গ্রেফতার করবেন, না হলে আপনার স্ত্রী মিলির বেঁচে থাকা মুশকিল। তো কিলার আসলে চাইছিল তার বাবাকে যেই মেয়ে ফাঁসিয়েছিল তার স্বামীকে এবার গ্রেফতার করাতে একইভাবে। আর এখন কানিষ্কা বিশ্বকে বলে সেই মতনই কাজ করতে। রিতেশ বলে, স্যার, আমরা কি ম্যাডামকে খুঁজবো না? কানিষ্কা বলে, তুমি কোথায় পাবে? মিলির কাছে তার মোবাইলও নেই। রিতেশ বলে, তাও আমি চেষ্টা করে দেখি। এবার রিতেশ ভিতরে গিয়ে গল্প বলে যে তুমি ভালোই করেছো মিলিকে তুলে নিয়ে গিয়ে, কারণ তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো কিছুই ঠিক নেই, তাও বেশ লম্বা সময় ধরে। তাই কানিষ্কা স্যার উল্টো খুশি হয়েছেন, তার বউয়ের থেকে পিছু ছুটবে এবার, কিন্তু তুমি তো ফেসে গেলে। কিলার বলে, আমাকে বলছো কেন এসব? রিতেশ তখন বলতে থাকে, এবার তুমি যদি আমাকে ম্যাডামের ঠিকানা বলে দাও তাহলে আমি ওনাকে বাঁচিয়ে হিরো হব, আর মিডিয়াতে বলবো তুমি কিচ্ছু করনি, বরং তুমিও তোমার বাবার মতো মিথ্যা আসামি। তবে কিলার রিতেশের নাটক ধরে ফেলে আর বলে, একটা কথা মনে রেখো, এই খেলা কিন্তু আমার ধরা পড়া বা না পড়ার নয়, বরং এটা তোমার বসকে সেই যন্ত্রণা, সেই অসহায়ত্ব আর একাকিত্ব ফিল করানোর ব্যাপার, যা আমার ফ্যামিলি করেছিল। এবার বাইরে থেকে কানিষ্কা খেয়াল করে কিলারের পায়ের নিচে মাটি, আর এটা দেখেই তার মনে পড়ে প্রফেসর দত্তকে সে যেদিন গ্রেফতার করে সেদিন তিনি বাচ্চাদেরকে কবরের পাশে পড়াচ্ছিলেন প্র্যাকটিক্যালি। তাই এবার কানিষ্কা তার টিম নিয়ে সেখানে চলে যায়, আর সেখানে গিয়ে সত্যি সত্যি তারা মিলিকে উদ্ধার করে ফেলে। আর পরদিনই মিডিয়া ডাকে কানিষ্কা আর বলে, এটা টিম ওয়ার্ক ছিল, আর নাসির ভাইয়ের জীবনের বিনিময়ে আমরা এই কেসটা সমাধান করতে পেরেছি, উনি আমাদের অনেক হেল্প করেছেন। তো এখানেই মিটিং শেষ করে হসপিটালে আসে কানিষ্কা। তখনই ডাক্তার জানায় বাচ্চাটাকে তারা বাঁচাতে পারেনি, তবে মিলি সুস্থ আছে। অন্যদিকে জবা আর বিশ্ব এখন একসাথে থাকে, সে তার কাজ থেকে হয়তো বেরিয়ে এসেছে, দুজনই এখন বেশ হ্যাপি। অন্যদিকে আজ রিতেশ এবং পুরবীর বিয়েও হয়, তারা দুজনও খুব হ্যাপি ছিল, কিন্তু মিলির বাচ্চা হারানোতে তার মনটা খারাপ। তাই তার এই মন খারাপ কাটাতে কানিষ্কা তার কাছে নিয়ে আসে পুতুলকে। মিলি তো পুতুলকে দেখে খুব ইমোশনাল হয়ে যায়। তখন পুতুল বলে, এতদিনে আমার চেয়ারটা একটা বন্ধু পেল। মিলিও তখন বলে, তুমিও তো পেলে, তার মানে এরা তিনজন এখন একই সাথে তাদের জীবনটা সুন্দর করে কাটাবে। আর এই সুন্দর মুহূর্তের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল এক ভয়ঙ্কর খুনিকে খুঁজে বের করার গল্প। তো এই গল্পটা
আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।